বন্ধুরা, আমি যে ভয়েস চেঞ্জ ফর বিগিনার্স অ্যান্ড ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2021 নামে সিরিজটি শুরু করেছি, আজ তার দ্বিতীয় পার্ট। ভালো করে বোঝার জন্য তোমরা সেকেন্ড পার্টের আগে ফার্স্ট পার্টটি অবশ্যই দেখে নিও, তাহলে তোমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবে। প্রথম ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ শিখতে হলে যে টেন্স সম্বন্ধে আমাদের বিশেষ জ্ঞান থাকা দরকার সেই বিষয়ে আলোচনা করেছিলাম এবং আমি দেখিয়েছিলাম যে টেন্স কয়টি, কি কি, এবং প্রত্যেকটা টেন্সের বিভাগগুলি আমি আলোচনা করেছিলাম এবং তার সাথে সাথে প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে একটা ক্ষুদ্র বক্তৃতাও আমি দিয়েছিলাম। তো আজকে সেই রেশ ধরেই আমি দ্বিতীয় ভিডিওটি বানাচ্ছি এবং এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমি বিস্তারিত একটা আলোচনা করছি। তাহলে শুরু করি কেমন? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান। তাহলে আমরা কি করে বুঝবো কোন কথাটা সাধারণ বর্তমান? এই জন্য দেখো, এখানে আমি লিখেছি যেমন যাই, খাই, বসি, অথবা যায়, খায়, বসে। সাধারণত এই ধরনের ক্রিয়াগুলি যে সকল বাক্যে ব্যবহৃত হয় বা যে সকল সেন্টেন্সে আমরা ইউজ করি সেটাই হয় সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমরা দেখো, একটা উদাহরণ আমি লিখে রেখেছি যে আমি বাজারে যাই। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে বর্তমানকালে আমি কাজটি করছি। আমি কি করছি? না, আমি বাজারে যাচ্ছি। ঠিক একইভাবে আমি বই পড়ি, এর মধ্য দিয়েও বোঝা যাচ্ছে যে বর্তমানকালেই কাজটি হচ্ছে। বর্তমানকালে আমি কি করছি? আমি বই পড়ি, অর্থাৎ আমি বই পড়ি। তো এই ধরনের যে বাক্যগুলো সেগুলি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ বর্তমান। এবার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখব কি করে? তো তার জন্য আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বা আমাদের মনে রাখতে হবে যে এর একটা স্ট্রাকচার আছে বা গঠন আছে, বাক্য গঠন যাকে আমরা বলি। তো এর জন্য আমরা কি করব? এর জন্য আমাদের প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এই স্ট্রাকচারটি যে আছে এইটিকে লক্ষ্য করে আমরা শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নয়, যে কোনো টেন্সেরই বাক্য আমরা তৈরি করতে পারবো। তো দেখো, যে কোনো সেন্টেন্সই আমরা লিখি না কেন, আমাদের প্রথমে কি থাকতে হবে? প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। যেমন সাবজেক্ট যদি আমি বসাই আই, ভার্বের জায়গায় যদি আমি বসাই গো, আর অবজেক্টের জায়গায় যদি আমি বসাই স্কুল, এবার গমনার্থক ক্রিয়া জন্য কি বসে? একটা ইনফিনিটিভ আমাদের বসে, সেটা হচ্ছে টু। তাহলে দেখো কি হলো, আই গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাই। আমি বিদ্যালয়ে যাই। এই দেখো, এখানে ভার্বের গো হচ্ছে ভার্ব, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। এই জিনিসটিকে আমাদের মেনটেন করতে হবে যে যখনই আমরা ইংরেজিতে কোনো সেন্টেন্স লিখব, আমাদের মাথায় রাখতে হবে প্রথমেই সাবজেক্ট বসবে, পরে ভার্ব বসবে, পরে অবজেক্ট বসবে। তো আমরা দেখলাম, বুঝতে পারলাম। এবার আমরা বুঝবো কি করে যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট? দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট বোঝার জন্য এখানে একটা সূচক আছে, যেটা কি না ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। তো এই ভার্বের ফার্স্ট ফর্ম দেখি আমরা বুঝবো যে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। ধরো যদি আরও লিখি আই ইট রাইস, এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে একদম দেখো ফরমেশনটা একদম একই আছে। প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে অবজেক্ট। আর এটা একটা সেন্টেন্সের ফরমেশন,
প্রথমে সাবজেক্ট করতে হবে, পরেই ভার্ব লিখতে হবে, পরে অবজেক্ট লিখতে হবে। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট কী করে বুঝবো? না, দেখো V1 ইট, তো ইট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ইট, এট, ইটেন। তাহলে আমরা ইট V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম দেখে আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরকম যদি আমি আবার উদাহরণ লিখি, যেমন শি, ভার্বের জায়গায় লিখব READS, রিডস, অবজেক্টের জায়গায় লিখব বুক। তাহলে কি হলো? দেখো শি হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, বুক হচ্ছে অবজেক্ট। অর্থাৎ দেখো একই রকম করে যার জায়গায় সে বসেছে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে অবজেক্ট। এটা দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ এই বাক্যটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই আছে। এখানে এস কেন হয়েছে? এখানে এস হয়েছে কারণ এখানে শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। একটা নিয়ম আছে, যে নিয়মটা কি, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে, সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্ব এর পরে এস বা ইএস বসে। তাহলে দেখো এই রুলটা অ্যাপ্লাই হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটি বিশেষ রুল, যে থার্ড সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, নাম্বার মানে বচন, তো সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের পরে এস বা ইএস বসে। দেখো এখানে থার্ড পারসন হয়েছে, আবার শি তো একাই আছে, তাই এখানে কি হয়েছে, ভার্বের সঙ্গে এস বসেছে, ব্যাস। তো এইভাবেই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন করব। এরকম আমরা আরও যদি উদাহরণ লিখি, আই গো টু মার্কেট। এখানেও লক্ষ্য করো সাবজেক্ট V1, অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট, তারপর অবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট। অর্থাৎ দেখো এই রুলটাকেই ফলো করছে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো তোমরা সবসময় মাথায় রাখবে যে ইংরেজিতে যদি কোনো সেন্টেন্স তোমরা গঠন করতে চাও, তাহলে তোমাদেরকে এই কথাটি মাথায় রাখতেই হবে যে প্রথমে সাবজেক্ট হবে, তারপরেই ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। কেমন? তো এটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে একটি বিস্তৃত ধারণা। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো তোমরা জানো যে ভয়েস দু ধরনের হয়। একটা হচ্ছে ভয়েস সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, আরেকটি হলো প্যাসিভ। তো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আবার কখনো কখনো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, ঠিক আছে? তো ভয়েস চেঞ্জ করার কিছু বেসিক নিয়ম আছে, যে কী করতে হয়। ভয়েস চেঞ্জের 1 নম্বর রুল যেটা, সেটা কি হবে, যে না কোয়েশ্চেন এর সাবজেক্ট আনসার এর অবজেক্ট হয়ে যায়। রুল নাম্বার 2 কি, কোয়েশ্চেন এর অবজেক্ট আনসারে, আমি এখানে সাবজেক্টটা সংক্ষেপে লিখছি, সাব হয়ে যায়। ভার্ব এর
থার্ড ফর্ম হয়ে যায় প্যাসিভ করার সময়। রুল নম্বর 4 হলো সাধারণত প্যাসিভ এর অবজেক্ট এর আগে বাই বসাতে হয়। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে আমি প্রেজেন্ট ইনডেফিনিটের ভয়েস চেঞ্জ করে দেখাচ্ছি। তো প্রেজেন্ট ইনডেফিনিটের ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে এবং স্ট্রাকচারটা লিখে প্রথমে করতে হবে যে আমরা চিনব কী করে কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার জন্য আমি একটা সেন্টেন্স লিখি যে আই ইট রাইস। এখানে দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আমি প্রথমে বলেছি কী করে বুঝবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট, দেখো V1-এ আছে। তো এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, এটা আছে অ্যাক্টিভে, এটাকে যখন আমরা করব প্যাসিভ, তখন কি করতে হবে রুল অনুযায়ী অ্যাক্টিভের মানে কোয়েশ্চেনের যে অবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে যাবে। তো এখানে কি আসবে রাইস। তারপর আমরা একটু স্পেস রাখবো এখানে, তারপরে ভার্বের কাজ করব। দেখো আমি বলেছি যে ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়, তো ইটের থার্ড ফর্ম কী হচ্ছে ইটেন। এবং দেখো কোয়েশ্চেনের সাবজেক্টই হয়ে যায় অবজেক্টের জায়গায়, আই হয়ে যাবে কি মি। এবং কি বলেছি যে অবজেক্টটির আগে একটা কি বসে বাই বসাতে হয়, তাই এখানে বাই করেছি। কি হলো রাইস ইটেন বাই মি। দেখো এখানে এটা হচ্ছে পি মানে প্যাসিভ। দেখো এখানে লক্ষ্য করবে এটা কিন্তু ইনকমপ্লিট, কারণ আমরা যখন থার্ড ফর্ম করব তখন কিন্তু এমনি থার্ড ফর্ম করা যাবে না, থার্ড ফর্মের জন্য একটা বি ভার্ব আসবে, ঠিক আছে? তো এটা যেহেতু টেন্সটা প্রেজেন্ট টেন্সের, বি ভার্ব বসানোর সময় আমাদের লক্ষ্য রাখতে হবে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো এই প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কি অ্যাম ইজ আর। তাই এখানে রাইস একটা থার্ড জিনিস, তাই রাইসের আগে কি বসবে ইজ। তাহলে আমরা জানলাম দেখো রাইস ইজ ইটেন বাই মি, এটা একটা ভয়েস চেঞ্জ হয়ে গেল, বোঝা গেল? তাহলে রুল অনুযায়ী লক্ষ্য করো যে হয়ে গেছে, এখানে প্যাসিভ হয়ে এখানে থার্ড ফর্ম বসেছে, এখানে বাই বসেছে, সাবজেক্ট অবজেক্ট হয়েছে, অবজেক্ট সাবজেক্ট হয়েছে। তো আমি আর দুটো উদাহরণ করে দেখে দিচ্ছি এবার, দেখো ভালো করে। রাম প্লেস ফুটবল, এটা অ্যাক্টিভে আছে, এটাকে প্যাসিভ করলে কী হবে রুল অনুযায়ী ফুটবল সামনে আসবে, প্লেস হয়ে যাবে কি প্লেড, থার্ড ফর্ম প্লেয়ার। এখানে রাম হয়ে যাবে রামই থাকবে, কারণ রাম তো রামই হবে। আর এখানে তার আগে একটি বাই বসবে, এবং এটাকে করার জন্য আমাদের কি করতে হবে একটা রাম ফুটবল যেহেতু, তাই এখানে হয়ে যাবে ইজ। কেমন? এটা হয়ে গেল পি। তো এই দুটো উদাহরণ দেখে আমরা বুঝতে পারবো যে কী করে করতে হয়। নেক্সট ভিডিওতে আমরা আবার এই প্রেজেন্ট ইনডিফিনিট নিয়েই আলোচনা করব, এবং পরবর্তীকালের ভিডিওগুলিতে আমরা আরও উদাহরণ সলভ করব প্রেজেন্ট ইনডিফিনিটের। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি ভালো করে বোঝা শেষ হলেই আমরা তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থেকো, কেমন? ঠিক আছে।